হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ওডি ম্যাথস। ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 6 এর কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে দেখো, প্রথমগুলো হচ্ছে এমসিকিউ। এমসিকিউ গুলোর ক্ষেত্রে তোমাদেরকে কেবল উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে? অঙ্ক তুমি করে নাও দেখাতে পারো, চাইলে করেও দেখাতে পারো, অসুবিধা নেই। কেবল উত্তরগুলো লিখলেই হবে, শুধু অপশন দিয়ে উত্তরগুলো লিখে দেবে। আমি বুঝিয়ে দেবো পুরো অঙ্কটা, কিন্তু তোমরা শুধু উত্তরটা লিখলেও হবে, ঠিক আছে? তো আপাতত যে প্রথম অঙ্কটা বলেছে সেটা দেখো কি বলেছে। x ভ্যারিয়েস y স্কোয়ার এবং y ইজ ইকুয়াল টু 3 যখন x ইজ ইকুয়াল টু 9, তাহলে x ইজ ইকুয়াল টু 25 হলে y এর ধনাত্মক মান কত হবে? তাহলে এখানে বলেছে x ভ্যারিয়েস y স্কোয়ার। এই ভ্যারিয়েস চিহ্ন যখনই থাকবে তখনই মনে রাখবে, পরের লাইনে আমরা লিখতে পারবো x ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। কে এর জায়গায় তুমি অন্য কিছু সি এ বি সি ডি যা খুশি বসাতে পারো, কিন্তু কে মানে কি? কে মানে হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? কে মানে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে একটা ধ্রুবক। কে এর জায়গায় তুমি অন্য কিছু ধ্রুবকও ধরে নিতে পারো, সিও ধরে নিতে পারো, তোমার ব্যাপার সেটা। কিন্তু যখনই এরকম লেখা থাকবে এক্স ভ্যারিয়েস ওয়াই স্কোয়ার, তাহলে আমি পরের লাইনে ভ্যারিয়েসটাকে ইজ ইকুয়াল টু করতে গেলে একটা কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে একটা, ঠিক আছে? তাহলে আমি এটা লিখতে পারলাম। এবার আমি এটাকে 1 নম্বর দিয়ে রেখে দেবো, 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দেবো। এই সমীকরণটা 1 নম্বর নাম দিলাম আমি। এবার কি বলেছে, আর কি বলেছে দেখো, এক্স ইজ ইকুয়াল টু 9 যখন ওয়াই ইজ ইকুয়াল টু 3 হবে। তার মানে যখন ওয়াই ইজ ইকুয়াল টু 3 তখন এক্স ইজ ইকুয়াল টু 9 হয়। তাহলে আমি সেই শর্তটা অনুযায়ী এক্স ইজ ইকুয়াল টু 9 ওয়াই ইজ ইকুয়াল টু 3 যদি বসিয়ে দিই 1 নম্বর সমীকরণে, তোমরা লিখবে, যদি লেখো আর কি, তাহলে লিখতে পারো যে 1 নম্বর সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 9 ওয়াই ইজ ইকুয়াল টু 3 বসিয়ে পাই। কিন্তু তোমাদেরকে যদি অঙ্ক না করো, শুধু উত্তরটা লেখো, তাহলে কিছু করার দরকারই নেই। তাহলে দেখো এখানে 1 নম্বর সমীকরণ থেকে আমি কি পাচ্ছি? 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি এক্স এর জায়গায় 9 বসাবো, 9 ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার মানে 3a স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 9 ইজ ইকুয়াল টু কে ইন্টু 9। তাহলে 9 9 কেটে গেল, কে এর ভ্যালু কত পড়ে থাকলো? 1, তাই না? তাহলে ধ্রুবকটা যেটা ছিল তার মান আমি 1 পেয়ে গেলাম। তাহলে আমাকে কি বার করতে বলেছে? আমাকে বলেছে যে ওয়াই এর ভ্যালু বার করো, ওয়াই এর ধনাত্মক মান বার করো যখন এক্স ইজ ইকুয়াল টু 25। তাহলে আমি এক্স এর জায়গায় 25 বসিয়ে দেবো, 25 ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। এবার ওয়াই এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে ওয়াই স্কোয়ার প্রথমে ইজ ইকুয়াল টু কি লিখবো? 25 বাই কে। এটা ইজ ইকুয়াল টু কত হবে? কে এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 25 বাই 1। তাহলে এটা 25 হয়ে গেল, তাই না? এটা 25 হয়ে গেল। এটা কিসের ভ্যালু বেরোলো? ওয়াই স্কোয়ারের। তাহলে ওয়াই কত হবে? ওয়াই হবে প্লাস মাইনাস রুট ওভার 25, তাই তো? প্লাস মাইনাস রুট ওভার 25। তার মানে রুট ওভার 25 মানে কি? 5, আর এর সামনের প্লাস মাইনাসটা হয়ে গেল, প্লাস মাইনাস 5 বেরোলো। কিন্তু আমাকে এখানে বলেছে ওয়াই এর ধনাত্মক মান বার করতে, তাহলে প্লাসটা নেবো আমি শুধু, ঠিক আছে? তাহলে 5 আমার অ্যান্সার বেরোলো। এটাই হয়ে গেল অ্যান্সার। কোন অপশানে আছে এটা? অপশান এ তে হয়ে গেল এটাই। এবার 1-এর 2 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা কি বলেছে? এ আর বি যথাক্রমে 2500 আর 2000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তাহলে 1 বছর পর ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি কত হবে, তাই তো? তাহলে তাদের এ আর বি যদি 2500 আর 2000 টাকা দেয়, দিয়ে ব্যবসা শুরু করে, তাহলে তাদের মধ্যে শর্তটা কি হবে? যে যত লাভ হবে তত এই অনুপাতেই আমি ভাগ করব। তার মানে এইটা ইজ টু এইটা, এই অনুপাতেই ওরা ভাগ করবে। তাহলে লাভটাকে, যত লাভ হবে সেটাকে এই অনুপাতেই ভাগ করবে। তাহলে অনুপাত যখন দিয়ে দিয়েছি, এখন কাটাকুটি করতে পারবো। কাটাকুটি করো, 5 5 25, 4 5 20, তাহলে 5:4 বেরোলো আমার তাদের মূলধনের অনুপাতটা, ঠিক আছে? তাহলে এই অনুপাতে ওরা ভাগ করবে। কিন্তু এখানে ক্ষতি হয়ে গেল, কত ক্ষতি হয়ে গেল? 720 টাকা। তাহলে এরও ক্ষতি হবে, বি এরও ক্ষতি হবে। এর কত ক্ষতি হচ্ছে দেখো, 720 ইন্টু, দেখো 4 আর 5 এর 5 ক্ষতি হলে বি এর 4 ক্ষতি হয়। তার মানে টোটাল 9 ক্ষতি হলে এর ক্ষতি হয় 5। তাহলে 720 ক্ষতি হলে কত হবে? এর ক্ষতি 9, 5/9, তাই না? টোটাল হচ্ছে 9 আর এর ক্ষতি হচ্ছে 5। তাহলে এটাকে গুণ করে দেবো 720 সঙ্গে। তাহলে এবার দেখো এটাকে 8 শূন্য হয়ে গেল, আর 5 8 40, আর পাশে একটা শূন্য। তাহলে 400 টাকা আমার এর ক্ষতি বেরোলো। এই অঙ্কটা বুঝতে পেরেছো তো? তাহলে এর ক্ষতি 400 টাকা বেরোলো। এটাই অ্যান্সার, এইটাই বলেছে। তাহলে কোন অপশানে আছে? এটা বিতে, ঠিক আছে? এই অঙ্কটা যদি না বুঝে থাকো, তাহলে আমি এই চ্যাপ্টারটা যখন করাবো তখন এই ধরনের অঙ্ক খুব সহজেই বুঝে যাবে, ঠিক আছে?
এর পরের অঙ্কটা কি বলেছে, দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। আচ্ছা, বহিঃস্পর্শ মানে কি? দুটো বৃত্ত আছে এরকম, বাইরের দিক থেকে এভাবে স্পর্শ করেছে একে অপরকে, ঠিক আছে। বহিঃস্পর্শ যদি না বলা থাকতো তাহলে বৃত্ত দুটো এইভাবেও স্পর্শ করতে পারতো ভেতর থেকে, কিন্তু এখানে বলে দিয়েছে বহিঃস্পর্শ, তার মানে এই কেসটাই হবে। এটা সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তার মানে এই বিন্দুটা হচ্ছে সি। এবার কি বলেছে, এবার বলেছে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তার মানে এই একটা সাধারণ স্পর্শক টেনে নিলাম দুজনের। সাধারণ স্পর্শক মানে যে স্পর্শকটা দুজনকেই স্পর্শ করে যাচ্ছে, তাই তো। এটা এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে বলেছে। এবার তাহলে কি হবে, এবার আমাকে বার করতে হবে এই কোণটা কত, এই যে সি কোণটা, এ সি বি, এই কোণটা মনে রাখবে সবসময় 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এটা মনে রাখবে সবসময় 90 ডিগ্রি হয়। এবার কেন হয় সেটা যখন এই চ্যাপ্টারটা করাবো তখন ভালো করে বুঝিয়ে দেবো, কিন্তু এখন আপাতত মনে রাখো যে এইটা সবসময় এই কোণটা 90 ডিগ্রি হয়। বোঝা গেল তো। এবার 4 নম্বরের অঙ্কটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ কত হবে। তাহলে একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়, 3 পাই আর স্কোয়ার, তাই তো। এবার এখানে সমগ্রতলের ক্ষেত্রফল কত বলেছে, 147 পাই, তার মানে 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 147 পাই হবে, তাই না। আর মানে কি, ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে কাটাকুটি করো, পাই পাই কেটে গেল, 3 এর সাথে 147 কাটলে 49 হচ্ছে, তার মানে আর স্কোয়ার আমি পেলাম 49। 49 মানে কি, 49 মানে 7 স্কোয়ার, তার মানে আর স্কোয়ার যদি 7 স্কোয়ার হয় আর কত হবে, 7 হবে। নেগেটিভটা নেব না, কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু 7 পেলাম, তার মানে ব্যাসার্ধ হলো 7। এখানে সেমি বলে দিয়েছে, হ্যাঁ সেমি, তাহলে 7 সেমি হয়ে গেল অ্যান্সার। কোন অপশানে আছে এটা, এটা সি অপশানে আছে, তাহলে সি হবে অ্যান্সার। এবার দুই এর অঙ্কগুলো বলেছে সত্য মিথ্যা বলতে, ঠিক আছে। তোমাদেরকে এটা শুধু এটাই করতে হবে যে নম্বর দিয়ে দেবে 2 এর 1 দিয়ে বলবে সত্য কিংবা মিথ্যে, সত্য হলে সত্য লিখে দেবে, মিথ্যে হলে মিথ্যে লিখে দেবে, এইটুকুই, ঠিক আছে। তোমাদেরকে পুরো অঙ্ক করে দেখানোর দরকার নেই, আমি কেবল বুঝিয়ে দেবো, ঠিক আছে। কেন সত্য হচ্ছে কেন মিথ্যে হচ্ছে সেটাও বলে দেবো, কিন্তু তোমাদেরকে শুধু সত্য না মিথ্যে সেটুকু লিখতে হবে। এবার প্রথম অঙ্কটা বলেছে, দেখো ও কেন্দ্রিক একটি বৃত্ত আছে, একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও, বুঝলাম। এবার কি বলেছে, বহিস্থ একটা বিন্দু এ আছে, তাহলে বাইরে বৃত্তের বাইরে কোথাও একটা বিন্দু এ আছে। এবার এ থেকে দুটো স্পর্শক টানা হয়েছে যেগুলো ওই বৃত্তটাকে বি আর সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ থেকে দুটো স্পর্শক টানলাম, এইভাবে একটা আর এইভাবে একটা, তাহলে এই বৃত্তটাকে এটা বি আর সি বিন্দুতে ছেদ করেছে। এবার এই যে বিসিটা টেনে দিতে বলেছে, তাই তো, দিয়ে বলেছে এ ওটা লম্ব বিসি হবে, এটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, তাই তো। এটাই আমাকে বলেছে, এটা সত্য হবে না মিথ্যা হবে, সত্য হবে। কেন সত্য হবে, কারণ দেখো এটা একটা প্রয়োগ। তোমাদের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের প্রয়োগ নম্বর 12 এটা, ওই প্রয়োগটাতে পুরো এই কথাটাই বলা আছে, ঠিক আছে। তো প্রয়োগটাতে যখন বলা আছে তখন এটা সত্য, তাই না। এবার এইটা কেন 90 ডিগ্রি হয় সেটা প্রয়োগটা দেখলে তোমরা বুঝতে পারবে। প্রয়োগটাতে পুরো ব্যাখ্যা করে দেওয়া আছে, মানে প্রমাণ করে দেওয়া আছে এই জিনিসটা। প্রয়োগটা তোমরা দেখতে পারো, বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টারটা আছে, ওখানে প্রয়োগ নম্বর 12তে গিয়ে দেখে নিতে পারো কারণটা, ঠিক আছে। তো এবার পরের অঙ্কটা 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এই একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে আর এই সমান্তরাল বাহু আছে এসটি। এবার কি বলেছে, PQ বাই PS ইজ ইকুয়াল টু PR বাই PT, এইটা হবে বলেছে। এটা সত্য হবে, কারণ সত্য কেন হচ্ছে, কারণ এইটা হচ্ছে থেলসের থিওরেম। থেলস থিওরেম বলে একটা থিওরেম আছে, বা থেলসের উপপাদ্য বলে একটা উপপাদ্য আছে, যেটাতে এই কথাটাই বলা আছে, ঠিক আছে। তোমরা এটা সদৃশ্যতা বা সিমিলারিটি, বাংলায় সদৃশ্যতা বলে যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেই চ্যাপ্টারে থেলসের থিওরেম পেয়ে যাবে। তো এইটা সত্য হবে, কারণ থেলসের থিওরেমই তো এটাই বলছে, তাই না। এবার তোমরা যদি কারণটা দেখতে চাও, থেলসের থিওরেম প্রমাণ করে দেওয়া আছে, আমি যখন এই চ্যাপ্টারটা করাবো তখন প্রমাণটাও করে দেবো, কিন্তু আপাতত যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা সাদৃশ্যতা চ্যাপ্টারটাতে গিয়ে থেলস থিওরেম খুঁজে নেবে, দিয়ে ওখানে দেখতে পেয়ে যাবে এই কারণটা। তাহলে এটাও সত্য হবে, এর আগেরটাও সত্য ছিল, এটাও সত্য হবে, ঠিক আছে।
এবার 2-3 নম্বর অঙ্কটা কি বলেছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতার 3 গুণ, মানে √3 গুণ। তাহলে সেটা দেখো, শঙ্কুর তির্যক উচ্চতা, প্রথমে একটা জিনিস দেখো, শঙ্কু এরকম দেখতে হয়, তাই তো, লম্ববৃত্তাকার শঙ্কু এরকম দেখতে হয়। এই একটা বৃত্ত থাকে, তার ওপরে এই একটা ব্যাস বৃত্ত, ঠিক আছে, এই ব্যাসের দুই প্রান্ত থেকে দুটো সরলরেখা এরকম করে টেনে দিলাম, তাহলে এরা এরকম ভাবে ছেদ করবে একটা জায়গায় গিয়ে। তো এই যে তোমরা একটা সলিড স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই যে একটা সলিড স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে শঙ্কু, ঠিক আছে। এর ভূমিতে একটা বৃত্ত থাকে, তার বৃত্ত যখন থাকবে তার ব্যাসার্ধ থাকবে এটা, আর এই উচ্চতা মানে এই হাইয়েস্ট পয়েন্ট থেকে একদম সেন্টারের ওপর একটা দাগ টেনে দাও, এটাই হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতাটাকে আমি এইচ ধরছি আর ব্যাসার্ধটাকে আর ধরছি, আর এইটাকে বলে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাটাকে আমি এল ধরলাম। বোঝা গেল তো? তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা 90 ডিগ্রি, তাই না? উচ্চতা যখনই আমরা বের করি তখন উচ্চতাটা 90 ডিগ্রিতেই থাকে। তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা এই যে এ ও বি, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এ ও বি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে তার লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু কি হয়, অতিভুজ স্কোয়ার। অতিভুজ কি এখানে এল, তার মানে এল স্কোয়ার। এখানে উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধের স্কোয়ার ইকুয়াল টু তির্যক উচ্চতা স্কোয়ার, এটা বলা যায় এখান থেকে, তাই তো? তাহলে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। তার আগে কি বলে দিয়েছে দেখো, তার আগে এখানে বলে দিয়েছে যে তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, তার মানে এল ইজ ইকুয়াল টু 2h, তাই তো? তাহলে এখান থেকে আমাকে আর যদি বার করতে চাই, এই যে শর্তটা আছে, এই শর্ত থেকে আর বার করব, তাহলে আর কত হবে? এখান থেকে প্রথমে আর স্কোয়ার বার করব, কত হবে? এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাই তো? তাহলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এল মানে কি 2h, তাহলে এল এর জায়গায় 2h বসিয়ে দিলাম, 2h এর হোল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাহলে 2h এর হোল স্কোয়ার কত হয়? 4h স্কোয়ার, আর এখানে মাইনাস এইচ স্কোয়ার আছে, তাহলে কি পেলাম আমি? 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এটা 3h স্কোয়ার হয়ে যাবে। কিসের ভ্যালু পেলাম? এটা আর স্কোয়ারের ভ্যালু। তাহলে আর এর ভ্যালু যদি আমি বার করতে হয়, তাহলে দুই দিকে রুট করে দিতে হবে, এদিকে রুট করলাম আর পেলাম, এদিকে রুট করব 3 এর রুট √3 ইন্টু এইচ স্কোয়ারের রুট এইচ, তাহলে আর ইজ ইকুয়াল টু √3 ইন্টু এইচ, মানে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু উচ্চতার √3 গুণ, এটাই বলেছে। তাহলে এটা সত্য হয়ে গেল, তাই তো? তো তোমরা এটা নাম্বার 2-3 নাম্বার দিয়ে সত্য লিখে দেবে, এতদূর করার দরকার নেই তোমাদেরকে। বোঝা গেল তো? এবার পরের অঙ্কটা বলেছে 2-4 নম্বর অঙ্কটা, একটি ব্যবসায় এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে 7:5। তাহলে একটু আগে মূলধনের অনুপাত দেখেছিলাম, ওরা এই অনুপাতেই ইনভেস্ট করেছিল, তাহলে ওরা লাভ যদি হয় তাহলে এই অনুপাতেই লাভ নেবে। মানে যদি টোটাল 12 টাকা লাভ হয়, দেখো 5 এর সাথে 12 টাকা, তাহলে 12 টাকা লাভ হলে এ লাভ নেবে 7 টাকা, বি লাভ নেবে 5 টাকা, তাই তো? যদি টোটাল 24 টাকা লাভ হয়, তাহলে এ নেবে 14 টাকা, বি নেবে 10 টাকা, এইভাবে নেবে এই অনুপাতে, তাই তো? এখানে এবার কি বলেছে দেখো, এখানে বলেছে যে এ মোট লাভের 140 টাকা পেলে বি পাবে 125 টাকা, তাই হচ্ছে। দেখো 7 মানে যদি 140 হয়, 7-এর জায়গায় 140 পাচ্ছে, মানে 7কে আমি কি দিয়ে গুণ করছি? 20 দিয়ে, তাই না? তাহলে আমাকে 5কেও 20 দিয়ে গুণ করতে হবে, তবেই তো পাবো, তবেই তো বুঝতে পারবো যে বি কত পেলো। তাহলে 5কে 20 দিয়ে গুণ করো, 100 হচ্ছে, তাহলে এ 140 পেলে বি 100 পাবে, তবেই এই অনুপাতটা মেনটেন করা যাবে, তাই না? নাহলে এই অনুপাতটা থাকবে না। তাহলে এখানে বলেছে 125 পাবে, তাহলে সেটা ভুল, মিথ্যে, তাই না? এবার দেখো 3-এর অঙ্কগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী, এইগুলো ক্ষেত্রে অঙ্ক করতে হবে, তাই তো? এগুলো ডাইরেক্ট উত্তর লিখে দিলে হবে না। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 3 বন্ধু এবিসি কিছু মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো, মানে একটি বাস কিনলো। তারা ঠিক করলো যে মোট আয়ের 2/5 অংশ 3:2:2 এই অনুপাতে ওরা ভাগ করে নেবে। এবার কি বলেছে, এবার বলেছে কোনো মাসে লাভ হয়েছে এত টাকা, তাহলে বার করতে বলেছে এর যে লাভটা বেরোলো, মানে এ যত টাকা পাবে সেটা বি এর থেকে কত বেশি পাচ্ছে এ, তাই তো? এটাই বলতে চেয়েছে। তাহলে এবার আমাকে তোমরা প্রথমে লিখবে যে কোনো এক মাসে যদি এত টাকা লাভ হয়, তাহলে এত টাকার 2/5 অংশ হলো এত ইন্টু 2/5, ঠিক আছে? এত দূর লিখে নেবে, এত টাকার 2/5 অংশ হলো এত ইন্টু 2/5 ইকুয়াল টু দিয়ে এত টাকা, ব্র্যাকেটে টাকা লিখবে ব্র্যাকেটে রেখে,
ইকুয়াল টু, এটা দেখো 5 দিয়ে যদি ভাগ করি আমি, 4 হাতে থাকলো 1, আর 2 16 17 হাতে থাকলো 1, তাহলে এত টাকা ওরা নিজেদের মধ্যে ভাগ করতে পারবে, তাই তো? তাহলে লিখবে তারপরে পরের লাইনে যে অতএব এত টাকা এরা 3:2:2 অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, এতদূর লেখা হলো। এবার তোমরা লিখবে অতএব এ পাবে, এ পাবে বলে লিখবে ইকুয়াল টু দিয়ে কত পাবে, 11704 ইন্টু, দেখো এই ভগ্নাংশটা বার করতে হবে। এবার এই অনুপাতে যদি ভাগ করতে হয় তাহলে এ কত পাবে, 3 অংশ পাবে। কতর মধ্যে, দেখো 3 আর 2 5 আর 2 7, তাহলে 7 টাকা যদি পেতো তাহলে 3 পেতো, 3 টাকা এ পেতো, তাই না? কিন্তু পাচ্ছে কত, এত টাকা, তাহলে এ কত পাবে, এত ইন্টু 3/7। তাহলে এবার দেখো 7 দিয়ে ভাগ করো, এত ইন্টু 3, তাহলে 3 ইন্টু এটা 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 2 6, 3 7 21, হাতে থাকলো 2, 3 16 48, আর 2 50, এত টাকা পাচ্ছে এ, তাই তো? তাহলে এখানে টাকা লিখে দেবে, এত টাকা এ পাচ্ছে। এবার লিখবে এবং বি পাবে বলে কত লিখবে, এই টাকাটাই ইন্টু কত, নিচে তো 7 থাকবে, ওপরে বি দেখো 2 পাবে, তাই না? তাহলে 2, তাহলে এটাকে কাটাকুটি করলে তো এইটাই হবে 1672, এটার সঙ্গে 2 গুণ করো, তাহলে এত টাকা পাচ্ছে বি, তাই না? তাহলে এবার অতএব দিয়ে লিখবে এর থেকে, বি এর থেকে এ বেশি পেলো ইজ ইকুয়াল টু, এই যে যেটা প্রশ্নে লেখা আছে না লাস্টে, তাহলের পর থেকে এর আয় বি এর আয়ের থেকে কত বেশি, এ এর আয় বি এর আয়ের থেকে বেশি বলে ইকুয়াল টু দিয়ে এই দুটোকে বিয়োগ করতে হবে, তাই না? এর থেকে বি কত বেশি, তাহলে এই দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ ডাইরেক্ট করে নাও, দেখো 2, এটা 11 থেকে 4 বাদ গেলে 7, হাতের 1 6, 1672 টাকা, তাই না? তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। বোঝা গেল তো অঙ্কটা? এবার 3-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4। তার মানে চোঙের ব্যাসার্ধ যদি 3r হয়, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে, 4r, তাই তো? তাহলে লিখবে ধরি চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 3r। এখানে একক কিছু বলে দিয়েছে, একক কিছু বলেনি, তাহলে একক লিখে দেবে 3r একক, ঠিক আছে? দিয়ে অতএব দিয়ে লিখবে শঙ্কুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 4r একক, তাই না? এবার তোমরা পরের লাইনে লিখবে আরও ধরি চোঙ এবং শঙ্কুর উচ্চতা হলো যথাক্রমে, চোঙ এবং শঙ্কুর উচ্চতা যথাক্রমে ইকুয়াল টু দিয়ে কি লিখবে, h1 ও h2, ঠিক আছে? চোঙের হচ্ছে h1 উচ্চতা আর শঙ্কুর উচ্চতা হচ্ছে h2। তাহলে চোঙের আয়তন কত হবে, আয়তনের অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি প্রথমে আয়তনগুলো বার করি। চোঙের আয়তন কত হয়, চোঙের আয়তন হয় πr²h, তার মানে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে এখানে পাই ইন্টু ব্যাসার্ধ কত আছে 3r, তাহলে 3r এর স্কোয়ার ইন্টু এই উচ্চতা আছে h1, তাই তো? আর শঙ্কুর উচ্চতা মানে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হয়, 1/3 পাই r²h, তার মানে 1/3 পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, ব্যাসার্ধ কত 4r, তার স্কোয়ার হবে ইন্টু উচ্চতা কত h2। তাহলে এদের দুজনের অনুপাত বলে দিয়েছে কত, 9:8, তাই তো? তাহলে এই অনুপাতটা 9:8 বলে দিয়েছে, দিয়ে জিজ্ঞেস করেছে দিয়ে বলে দিয়েছে যে উচ্চতা দুটোর অনুপাত কত, তার মানে আমাকে h1/h2 বার করতে হবে, তাই তো? সেটা বার করব। তার আগে দেখো কি কাটাকুটি কিছু যাচ্ছে নাকি, আমি পাই আর পাই কেটে গেল, ঠিক আছে? এবার পরের লাইনে যাচ্ছি, পরের লাইনে তোমরা লিখবে 3r এর হোল স্কোয়ার, এটা কত হয় 9r² ইন্টু h1 আছে ডিভাইড বাই 1/3, এই যে 1/3 আছে না, এটা নিচে যেহেতু 1/3 আছে তাই ওপরে গিয়ে 3 হয়ে যাবে, তাই না? তাহলে ইন্টু 3 লিখে দিলাম আমি এখানটায়। আর নিচে কি থাকলো তাহলে 4r এর হোল স্কোয়ার 16r², তাই তো, ইন্টু h2। তাহলে এখান থেকে দেখো ইজ ইকুয়াল টু, এখানে ইজ ইকুয়াল টু আছে 9/8, তাহলে 9/8 লিখে দিলাম।
এখান থেকে দেখো 9 এর সাথে 9 কেটে গেল, এই 8 এর সাথে 16 কেটে 2 হয়ে গেল। তাহলে আমি যদি এখান থেকে h1/h2 বার করি, h1/h2 কত হবে? এই 2টা উপরে চলে যাবে আর এই 3টা নিচে চলে আসবে, তাহলে 2/3 হয়ে গেল h1/h2। তাহলে উচ্চতা দুটোর অনুপাত কত? 2:3, তাই না? এটাই হয়ে গেল তাহলে অ্যান্সার। বোঝা গেল তো অঙ্কটা? তাহলে লিখবে এখানে লিখবে শর্তানুযায়ী বলে এই লাইনটা লিখবে =9/8, তারপরে লাইনে এইটা লিখবে, দিয়ে কাটাকুটি করবে, দিয়ে লাস্টে কি পাবে? h1/h2 2/3 দিয়ে অতএব দিয়ে লিখবে, অতএব তাদের উচ্চতার অনুপাত সমান 2:3। হয়ে গেল অঙ্ক। বোঝা গেল তো? এরপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে? y ভ্যারিজেস x কিউ। তাহলে y ভ্যারিজেস x কিউ। আচ্ছা, ভ্যারিজেসটাকে যদি ইকুয়াল টু তে কনভার্ট করি তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে x মানে k নিয়ে এলাম, ব্র্যাকেটে লিখবে k ধ্রুবক। বোঝা গেল তো? এবার আমাকে কি বলেছে? y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কোন অনুপাতে হচ্ছে? দেখো y এখানে বলছে বাড়ছে। কত বাড়ছে? প্রথমে দেখো লিখবে, ধরি এটাকে 1 নম্বর দিয়ে দেবে। ধরি বলে লিখবে, ধরি y এর বৃদ্ধি y1 থেকে y2 তে হয়। মানে বোঝা গেল তো? y এর প্রথম দিকে মান ছিল y1, তারপর বাড়তে 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 y2 হয়ে গেল, তাই তো? y এর মানটা বেড়ে বেড়ে y2 হয়ে গেল, তার মানে y এর বৃদ্ধিটা y1 থেকে y2 পর্যন্ত হয়। তাহলে এবং x এর বৃদ্ধি দেখো y kx কিউ, তো তাহলে y যদি বাড়ে তাহলে x-টাও বাড়বে, তাই না? তাহলে x এরও বৃদ্ধি হচ্ছে, সেটাকেও আমি ধরে নিলাম x1 থেকে x2 পর্যন্ত হয়। ঠিক আছে তো? তাহলে বোঝা গেল, এই লাইনটা লিখে নেবে ধরি বলে। ঠিক আছে? তাহলে অতএব দিয়ে লিখবে 1 নম্বর থেকে পাই লিখবে। দিয়ে কি পাচ্ছ দেখো, y এর মান যখন y1 তখন x এর মান x1, তাহলে y1 kx1 এর কিউব। তাই পাচ্ছি তো? ও y2 কি? যখন y এর মান y2 তখন x এর মান কত? x2, তাহলে k × x2 তার হোল কিউব। তাহলে y1 এটা পেলাম, y2 এটা পেলাম। তাহলে y1/y2, আচ্ছা y1/y2 এখানে কত বলে দিয়েছে? y1 আর y2 অনুপাত বলে দিয়েছে দেখো 8:27। তাহলে y1/y2 কত হবে? 8/27, তাই না? এবার আমি পরের লাইনে y1 এর ভ্যালু বসাবো। y1 এর ভ্যালু কত? দেখো y1 এটা, তাহলে y1 এর জায়গায় kx1 এর কিউব বসিয়ে দিতে পারি, ডিভাইডেড বাই y2 মানে কি? kx2 কিউব, তাই না? তাহলে kx2 কিউব বসিয়ে দিলাম, ইকুয়াল টু হয়ে গেল 8/27। ইকুয়াল টু 8/27 দেওয়া ছিল, সেটাই লিখলাম। এবার এখান থেকে দেখো k কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? x1 কিউব বাই x2 কিউব। এটাকে আমি x1/x2 তার হোল কিউব লিখতে পারি, ইকুয়াল টু 8/27। এটাকে কি লেখা যায় দেখো? 2/3 এর হোল কিউব লেখা যায় না? কেন লেখা যায়? কারণ দেখো 2 এর কিউব তো 8 আর 3 এর কিউবও দেখো 27, তাহলে 8/27 কে 2/3 এর হোল কিউব লিখতে পারি। তাহলে দেখো 8 কিউব ইকুয়াল টু 8 কিউব। তাহলে আমি কি লিখতে পারি পরের লাইনে? x1/x2 ইজ ইকুয়াল টু 2/3, তাই না? তাহলে এটা লেখার পর, এতদূর লেখার পর তোমরা লিখবে অতএব x1:x2 ইজ ইকুয়াল টু কত হয়? 2:3। তাহলে আমি x1 আর x2টাকে কি ধরেছিলাম? x এর বৃদ্ধি, তাই না? x এর বৃদ্ধি x1 থেকে x2 অবধি হচ্ছিল, তাহলে সেটাই তো জানতে চেয়েছে x এর বৃদ্ধি কোন অনুপাতে হচ্ছে। তাহলে লিখবে অতএব x এর বৃদ্ধি 2:3 অনুপাতে হচ্ছে। হয়ে গেল অঙ্ক। ঠিক আছে? 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখো, সেটা একটা উপপাদ্য, একদম ডাইরেক্ট উপপাদ্যটাই লিখে দেওয়া আছে। এটা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে উপপাদ্য নম্বর 41 এটা। ঠিক আছে? তোমরা, আমি যখন এই চ্যাপ্টারটা করিয়ে দেবো তখন এই উপপাদ্যটাও করিয়ে দেবো, কিন্তু আপাতত যদি তোমরা উপপাদ্যটা লিখতে চাও তাহলে
তাহলে এই চ্যাপ্টারের মানে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে গিয়ে উপপাদ্য নম্বর 41টা দেখে তোমরা লিখে নিতে পারো, আপাতত লিখে নিতে পারো। আমি যখন চ্যাপ্টারটা করাবো তখন উপপাদ্যটাও বুঝিয়ে দেবো ভালো করে, ঠিক আছে? তাহলে এই উপপাদ্যটা দেখে নেবে। তো স্টুডেন্টস, মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট নম্বর 6টা হলো ক্লাস 10-এর, ঠিক আছে? তো আজকে যে অঙ্কগুলো করানো হলো তার থেকে যদি কোথাও ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানাও আমাকে। আর ক্লাস 10-এর পুরো প্লেলিস্টটা যদি তোমরা দেখতে চাও তাহলে স্ক্রিনের ডান দিকে ওপরের ভিডিওটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। নজর রাখো ওডি ম্যাথসে। থ্যাংক ইউ।